আসসালামু আলাইকুম, গুড মর্নিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রীরা সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছ তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রকিবউদ্দিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সেন্ট স্কলাস্টিকা গার্লস কলেজ। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বেসিক বোটানির ধারাবাহিক ক্লাসের তৃতীয় পর্বে আমরা আজকে ক্লাস করব। তো আজকে আমি যেটা নিয়ে মূলত তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের একটা চক নিয়ে আলোচনা করব। তো আমাদের শ্রেণীবিন্যাসটা হচ্ছে জীববিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে আমরা যেটা তোমরা দেখতে পাচ্ছ, ব্যান্তাম ও হুকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আমার আগে এবং কয়েকটা ক্লাসের মধ্যে আমি বেসিক বায়োলজি এবং বেসিক উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছি। আশা করি ওই ক্লাসগুলো তোমরা দেখলে ওই ব্যাপারে তোমাদের যথেষ্ট ধারণা হবে। আজকে আমি মূলত আমাদের শ্রেণীবিন্যাসের কয়েকটা প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা জেনেছি, আগেও জেনেছি এবং আমার আগের ক্লাসেও রয়েছে। তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জেনেছি। ওই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের একটা ছক যেটা বিজ্ঞানী জর্জ ব্যান্তাম এবং জোসেফ ডাল্টন হুকার নামক দুইজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী সমস্ত উদ্ভিদকে ওনারা দুইটা ভাগে ভাগ করেছেন। প্রথমে অর্থাৎ টোটাল উদ্ভিদ জগৎকে ওনারা দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। দুইটা বিভাগ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ উদ্ভিদ জগতের দুইটা উপজগৎ এক হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর উপজগৎ দুই হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। তো আমরা এখানে একটা ইনফরমেশন আমরা মনে রাখবো যে ব্যান্তাম ও হুকারের এই শ্রেণীবিন্যাসে ওনারা টোটাল দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী এই দুই ধরনের উদ্ভিদের মধ্যে টোটাল দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রজাতি স্থান পেয়েছে ৭৮,২১৫টা। তোমরা লিখে নিতে পারো ৭৮,২১৫। আর একবীজপত্রী উদ্ভিদের সংখ্যা রয়েছে ১৮,৫১৬টা। তাহলে আজকে আমরা আমাদের যে মূল আলোচনা সেটাতে চলে যাচ্ছি। যে প্রথমে হচ্ছে উনি টোটাল উদ্ভিদ জগৎকে ওনারা দুইটা উপজগতে ভাগ করেছেন। উপজগৎ এক হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর উপজগৎ দুই হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। তাহলে এখানে ক্রিপ্টোগ্যামিয়া বলতে আমরা কি বুঝি? ক্রিপ্টোগ্যামস কাদেরকে বলা হয়? ক্রিপ্টোগ্যাম বলতে আমরা বুঝি বীজহীন অপুষ্পক উদ্ভিদদেরকে ক্রিপ্টোগ্যামিয়া বলা হয়। তাহলে যে সমস্ত উদ্ভিদের বীজ হয় না এবং ফুল হয় না তাদের সমস্ত উদ্ভিদগুলোকে উনি একটা উপজগতে লিপিবদ্ধ করেছেন। সব উপজগৎটাকে নাম দেওয়া হয়েছে ক্রিপ্টোগ্যামিয়া। এই ক্রিপ্টোগ্যামিয়া যে উপজগৎ রয়েছে সেটা যদি আমরা শনাক্তকরণ বৈশিষ্ট্যের কথা বলি তাহলে এদের কোনো ফুল হবে না। যেহেতু ফুল হয় না, আমরা জানি ফুল না হলে তাদের ফলও হবে না। আর এদের প্রধানত এরা যেহেতু ফল হয় না তাহলে বীজও হবে না, বীজহীন অপুষ্পক বলেছি। তাহলে এরা বংশবিস্তারটা কিভাবে করে? এরা বংশবিস্তারটা করে প্রধানত স্পোরের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে থাকে। এখন এই উপজগতেরকে উনি আবার তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তিনটা বিভাগ এক হচ্ছে থ্যালোফাইটা, বিভাগ দুই ব্রায়োফাইটা আর বিভাগ তিন হচ্ছে টেরিডোফাইটা। আমি আবার বলছি, বিভাগ এক থ্যালোফাইটা, বিভাগ দুই ব্রায়োফাইটা, বিভাগ তিন টেরিডোফাইটা। তাহলে এই তিনটা বিভাগের সবাই কিন্তু বীজহীন এবং অপুষ্পক উদ্ভিদ। তাহলে এই থ্যালোফাইটা কাদেরকে বলে, ব্রায়োফাইটা কাদেরকে বলে এবং টেরিডোফাইটা কাদেরকে বলে আমরা এই পর্যায়ে সেটা জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা জানবো থ্যালোফাইটাদের কিছু ক্যারেক্টার রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে থ্যালোফাইটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদ থ্যালয়েড আকৃতির হয়, অর্থাৎ যাদের মূল কাণ্ড পাতায় তাদেরকে আমরা বিভক্ত করতে পারি না, তারাই হচ্ছে থ্যালয়েড বা
এই থ্যালয়েড প্রকৃতির উদ্ভিদগুলো যে বিভাগে থাকে তাদের নামকরণ করা হচ্ছে থ্যালোফাইটা। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয় না এবং এরা ভাস্কুলার টিস্যু নেই এদের। আমরা জানি ভাস্কুলার টিস্যু কাকে বলে, আমরা এসএসসি তে পড়ে এসেছি যে জাইলেম এবং ফ্লোয়েম মিলিত হয়ে যে বান্ডেল তৈরি করে সেটাকে আমরা ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু বলে থাকি। তাহলে এই ভাস্কুলার টিস্যুটা থ্যালয়েড উদ্ভিদের অর্থাৎ থ্যালোফাইটা বিভাগে যে সমস্ত উদ্ভিদরা রয়েছে তাদের নেই। আর হচ্ছে 2 নাম্বার, এদের জননাঙ্গ সাধারণত এককোষী হয়ে থাকে। তাহলে এই ছিল থ্যালোফাইটাদের বৈশিষ্ট্য, অর্থাৎ এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এদের ভ্রূণ সৃষ্টি হয় না এবং এদের ভাস্কুলার টিস্যু নেই, আর হচ্ছে এদের জননাঙ্গ এককোষী। এরপর হচ্ছে ব্রায়োফাইটা। থ্যালোফাইটারা হচ্ছে ব্রায়োফাইটারা হচ্ছে থ্যালোফাইটা থেকে একটু উন্নত, অর্থাৎ তাদের কিছু উন্নত বৈশিষ্ট্য, উন্নত উদ্ভিদের কিছু ক্যারেক্টার তাদের মধ্যে থাকে। তারপরে ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটারা হচ্ছে আরো বেশি উন্নত। তাহলে এখন ব্রায়োফাইটসদের যে কয়টা বৈশিষ্ট্য আছে আমরা সেটা জানার চেষ্টা করব। ব্রায়োফাইটসের বৈশিষ্ট্য হচ্ছে এদেরও কিন্তু আমরা মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারি না, তবে এদের মূল না থাকলেও মূলের পরিবর্তে একটা অঙ্গ থাকে যেটাকে আমরা রাইজয়েড বলি। তাহলে এই যে একটু উন্নত বৈশিষ্ট্য আমরা পেলাম যে এদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। আর হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয়, এদের কিন্তু ভ্রূণ সৃষ্টি হতো না থ্যালোফাইটাদের, আর ব্রায়োফাইটাদের ভ্রূণ সৃষ্টি হচ্ছে। আর ব্রায়োফাইটসদের ভাস্কুলার টিস্যু নেই এটার মতো। আর হচ্ছে ব্রায়োফাইটসের, তাহলে আমরা এখান থেকে 2টা উন্নত বৈশিষ্ট্য পেলাম, একটা হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয় আর ভাস্কুলার টিস্যু থাকে না, সরি, এদের ভাস্কুলার টিস্যু থাকে না, শুধু ভ্রূণ সৃষ্টি হয়, এটা হচ্ছে তাদের উন্নত। আর একটা উন্নত বৈশিষ্ট্য হচ্ছে থ্যালোফাইটাদের মূল তো থাকেই না এবং মূলের পরিবর্তে কিছু থাকে না, তবে ব্রায়োফাইটাদের মূলের পরিবর্তে রাইজয়েড নামক একটা অঙ্গ থাকে যেটা অনেকটাই মূলের কাজ করে। তাহলে আমরা 2টা উন্নত বৈশিষ্ট্য পাওয়ার জন্য এদেরকে আবার আলাদা বিভাগে স্থান দিতে হয়েছে এবং সেই সমস্ত এই ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদগুলোর আমরা যে বিভাগে রেখেছি বিভাগটার নাম দেওয়া হয়েছে ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটাদের থেকে টেরিডোফাইটারা আরেকটু উন্নত। তাহলে সেই উন্নত বৈশিষ্ট্যগুলো আমরা জানবো এখন। টেরিডোফাইটসের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। তাহলে এদেরকেও যেত না, এদেরকেও মূল কাণ্ড পাতায় আমরা বিভক্ত করতে পারতাম না, কিন্তু টেরিডোফাইটাদেরকে আমরা মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারছি, অর্থাৎ এদের মূল কাণ্ড পাতা দেখে বোঝা যায় যে এবং বিভক্ত করা যায়। তাহলে নিশ্চয়ই এরা ব্রায়োফাইটস এবং থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা উন্নত। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয়। আর আমরা এখানে এদেরও ভ্রূণ সৃষ্টি হয়, তাহলে এখানেও ভ্রূণ সৃষ্টি হচ্ছে। আর হচ্ছে এদের ভাস্কুলার টিস্যু ছিল না, ব্রায়োফাইটসের ভাস্কুলার টিস্যু ছিল না, কিন্তু টেরিডোফাইটাদের ভাস্কুলার টিস্যু থাকে। আমরা 2টা উন্নত বৈশিষ্ট্য পেলাম এই 2টা থেকে, অর্থাৎ এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের আরটা হচ্ছে এদের ভাস্কুলার টিস্যু বিদ্যমান। আর হচ্ছে এদের জননাঙ্গ কিন্তু এককোষী ছিল, আর এদের জননাঙ্গ হচ্ছে বহুকোষী এবং জটিল প্রকৃতির। অর্থাৎ উন্নত উদ্ভিদের জননাঙ্গগুলোর গঠন সাধারণত যেরকম হয়ে থাকে এদের জননাঙ্গর গঠনও সেরকম, তার মানে জটিল প্রকৃতির। তাহলে এটা হচ্ছে উন্নত। এরপরে এই 3টা বিভাগ থেকে আমরা থ্যালোফাইটাদের মধ্যে আবার কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি, অর্থাৎ থ্যালোফাইটার ক্যারেক্টার রয়েছে এই ধরনের উদ্ভিদগুলোর মধ্যে, আবার কিছুটা ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সের কারণে তাদেরকে আবার 2টা শ্রেণীতে ভাগ করেছে। আমরা তো জানি যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে এইভাবে শ্রেণীবিন্যাসটা উচ্চ থেকে নিচের দিকে আসতে থাকে। শ্রেণী আমরা এই যে জগতের পর্বে বিভাগ থেকে শ্রেণীর পরে যদি প্রয়োজন হয় আরো আমরা যাই আর কি, যেটা আমরা শ্রেণীবিন্যাসের একক নিয়ে একটা ক্লাস আছে আমাদের, সেই ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো। তাহলে এখানে 2টা শ্রেণীতে আমরা থ্যালোফাইটাদেরকে ভাগ করেছি, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। শ্রেণী 1 শৈবাল আর শ্রেণী 2 হচ্ছে ছত্রাক। তাহলে শৈবালদেরকে কি কি বৈশিষ্ট্য, নিশ্চয়ই এদের কমন বৈশিষ্ট্যগুলো কিন্তু এই শৈবাল এবং ছত্রাকের মধ্যে থাকবে, তবে এই 2টার মধ্যে আবার কিছুটা ভিন্নতা রয়েছে, সে কারণে এদেরকে 2টো আলাদা শ্রেণীতে পৃথক করা হয়েছে। এখন আমরা জানবো শৈবালের সাধারণ বৈশিষ্ট্যগুলো। শৈবালের কোষে ক্লোরোফিল থাকে, সেজন্য এরা সবুজ হয় এবং এরা যেহেতু সবুজ এবং এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়
খাদ্য তৈরি করতে পারে। পক্ষান্তরে আমরা যদি ছত্রাকটাও জেনে নিই, তাহলে ছত্রাকটা অসবুজ হয়, কারণ তাদের কি থাকে না, ক্লোরোফিল থাকে না বলে এরা অসবুজ হয়, এবং ফলে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আর হচ্ছে শৈবালের কোষ প্রাচীর আর ছত্রাকের কোষ প্রাচীরের গঠন উপাদান গঠিত আরেকটা পার্থক্য রয়েছে। শৈবালের কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত, আর ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। আর শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, আর ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। তাহলে এই যে সবাই কিন্তু থ্যালোফাইটা, দুইজনই থ্যালোফাইটা, তবে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে বলে তাদেরকে আবার দুটো আলাদা শ্রেণীতে বিভক্ত করতে হয়েছে। তাহলে আশা করি আমরা টোটাল ক্রিপ্টোগ্যামিয়া সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, অর্থাৎ টোটাল বীজহীন অপুষ্পক উদ্ভিদগুলোর সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। এখন আমরা জানবো উপজগৎ 2, অর্থাৎ টোটাল ওই যেটা নাম ফ্যানেরোগ্যামিয়া, অর্থাৎ স্ববীজী পুষ্পক উদ্ভিদ। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের বীজ উৎপন্ন হয়, ফুল উৎপন্ন হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে ফুলের মধ্যে বীজ হয়, তাদেরকেই ফ্যানেরোগ্যামিয়া বলা হয়। এখন এই ফ্যানেরোগ্যামিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। বিভাগ 1 জিমনোস্পার্ম আর বিভাগ 2 হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। আর এখন এই বিভাগ 1 এর জিমনোস্পার্মের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, যে কাদেরকে বা জিমনোস্পার্মরা কেমন হয়ে থাকে। আমরা জানি জিমনোস্পার্ম এদের সাধারণত গর্ভাশয় থাকে না, এদের গর্ভাশয় থাকে না, আর গর্ভাশয় থাকে না বলে এদের ফল সৃষ্টি হয় না। আমরা জানি নিষেকের পরে ফুলের গর্ভাশয়টা কিন্তু ফলে পরিণত হয়, যেহেতু এদের গর্ভাশয় নাই, এরা সপুষ্পক, কিন্তু এদের গর্ভাশয় হয় না বলে এদের ফল সৃষ্টি হয় না। এবং ফল যেহেতু সৃষ্টি হয় না, আমরা জানি ফুলের গর্ভাশয়টা ফলে পরিণত হয়, এবং ফলের ভিতরে যে ডিম্বক থাকে সেটা নিষেকের পরে বীজে পরিণত হয়, এবং বীজগুলো গর্ভাশয়ের অভ্যন্তরে অর্থাৎ ফলের অভ্যন্তরে থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু গর্ভাশয় নাই, ফলে তাই ফল তৈরি হয় না। ফল তৈরি হয় না বলে এদের বীজগুলো উন্মুক্ত থাকে, অর্থাৎ খোলা থাকে। এই কারণে এদের ভাস্কুলার টিস্যু রয়েছে, যেহেতু এরা, তাহলে বুঝতে পারছে এরা উন্নত একটা বৈশিষ্ট্য, এদের ভাস্কুলার টিস্যু রয়েছে। আর পক্ষান্তরে অ্যাঞ্জিওস্পার্মের গর্ভাশয় থাকে, আর এদের যেহেতু গর্ভাশয় থাকে তাহলে ফল তৈরি হবে, এবং ফল যেহেতু তৈরি হয় তাদের বীজটা আবৃত অবস্থায় থাকে। তাহলে এই কারণে এদেরকে আমরা বলি আবৃত বীজী উদ্ভিদ, আর এদেরকে বলা হয় নগ্ন বীজী উদ্ভিদ, নেকেড। অর্থাৎ এদের গর্ভাশয় না থাকার কারণে ফল সৃষ্টি হয় না, ফলে বীজগুলো খোলা অবস্থায় উন্মুক্ত অবস্থায় থাকে। এই জন্য এদেরকে আমরা নগ্নবীজী বলে থাকি। আর এদের ফলের ভিতরে আবৃত থাকে বলে এদের বীজগুলো, সে কারণে এদেরকে আবৃত বীজী বলা হয়। তাহলে এই আবৃত বীজীদের মধ্যেও আবার কিছুটা পার্থক্য রয়েছে। সকল আবৃত বীজীরা যে একই তা নয়, তাদের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু ভিন্নতার কারণে তাদেরকে সর্বাধিক মিলসম্পন্ন বৈশিষ্ট্যগুলোকে একটা শ্রেণী, আর যাদের মিল আছে তাদেরকে আরেকটা শ্রেণীতে আমরা ভাগ করেছি। একটা শ্রেণীর নাম হচ্ছে ডাইকটিলিডনেটস, আর 2 নম্বর শ্রেণী হচ্ছে প্রথমটা হচ্ছে একটু এখানে কারেকশন রয়েছে, এটা হচ্ছে মনোকটিলিডনেস। এটা হচ্ছে মনো মানে হচ্ছে এক, আমরা জানি মনো মানে এক, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাই মানে 2, আমরা জানি মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, অক্টা, ননা, ডেকা, এগুলো। এই যে মনো মানে হচ্ছে এক আর ডাই মানে হচ্ছে 2। তো প্রথমে আমরা মনোকটিলিডনেস এর ক্যারেক্টারগুলো জানবো। মনোকটিলিডনেস এর মধ্যে আমরা জানি এদের ভ্রূণের বীজপত্র থাকে একটা, সে কারণে এদেরকে বলা হয় এক বীজপত্রী। অর্থাৎ যাদের যে সমস্ত উদ্ভিদের ভ্রূণের মধ্যে, যে সমস্ত ফ্যানেরোগ্যামিয়াদের বা অ্যাঞ্জিওস্পার্মদের একটি মাত্র বীজপত্র থাকে, তাদেরকে বলা হয় এক বীজপত্রী উদ্ভিদ। আর এদের পাতাটা সমান্তরাল শিরাবিন্যাস হয়ে থাকে, আর এদের মূলটা গুচ্ছ আকৃতির হয়, অর্থাৎ গুচ্ছ মূল। আমরা আমাদের
মাধ্যমিক লেভেল এবং নিম্ন মাধ্যমিকে আমরা মূল গুলো জেনেছি, মূলের প্রকারভেদ, সেখানে গুচ্ছ মূল। তাহলে এই মনোকটিলিডনিসের মূলটা হচ্ছে গুচ্ছ আকৃতির, আর হচ্ছে এদের পুষ্প হচ্ছে ট্রাইমেরাস, পুষ্প ট্রাইমেরাস। তাহলে এই ট্রাইমেরাস জিনিসটা কি সেটা আমরা রাখতে পারি। আর হচ্ছে ডাইকটিলিডনিস, বুঝতে পারছি যাদের বীজপত্রের দুটি, অর্থাৎ যে সমস্ত এনজিওস্পার্মদের দুটি মাত্র বীজপত্র থাকবে ভ্রূণে, তাদেরকে বলা হয় ডাইকটিলিডনিস। আর এই এদের পাতার শিরাবিন্যাসটা হচ্ছে জালিকাকার। এটা ছিল সমান্তরাল আর এটা ছিল জালিকাকার। আর এদের মূলটা ছিল গুচ্ছ, আর এদের মূলটা হচ্ছে প্রধান মূল থাকে, অর্থাৎ এদের মূলটা প্রধান মূল। আর এদের পুষ্প ছিল ট্রাইমেরাস, আর এদের পুষ্প টেট্রা বা পেন্টামেরাস। একটু আগে বলেছি যে মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। তাহলে এখানে ট্রাইমেরাস আর পুষ্পের কথা বলেছি। তাহলে ট্রাইমেরাস বলা হয় যে সমস্ত পুষ্পের অর্থাৎ স্তবকগুলো 3টা থাকে, 3 বা 3-এর গুণিতক আকারে থাকে, তাদেরকে আমরা ট্রাইমেরাস করে থাকি। আর যাদের স্তবকের সংখ্যাটা 4 বা 4-এর গুণিতক থাকে তাদেরকে টেট্রামেরাস বলা হয়। আর যাদের 5 বা 5-এর গুণিতক হয় তাদেরকে আমরা পেন্টামেরাস বলে থাকি। তো আমাদের যে আমরা পরবর্তী চ্যাপ্টারে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তখন এগুলোর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তো আপাতত আমরা এই যে ব্যান্থাম এবং হুকারের যে শ্রেণীবিন্যাস রয়েছে, এটা এক ধরনের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসে ওনারা উদ্ভিদের বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে টোটাল যে একটা ছক করে যে শ্রেণীবিন্যাসটা প্রবর্তন করেছে সেটা সম্পর্কে আমরা জানলাম এবং তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। তো আজকে আমাদের আলোচনা ছিল এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।